হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? হ্যাঁ, তোমরা অনেকেই বলেছো দিদি ভাই তুমি কেমন আছো। আমি আগের থেকে অনেক মাচ বেটার আছি। তো চলো আজকে ঘটনায় যাব। আজকে ঘটনায় যাওয়ার প্রথমেই শুরুতে সবাইকে বলবো, আজকের ঘটনাটা বেসিক্যালি যদি তোমাদের একান্তই ভয় লাগে, যদি মনে হয় ঘটনাটা শেয়ার করার মতো, অবশ্যই শেয়ার করে দেবে। সাথে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর একটা করে লাইক করতে কিন্তু একদম ভুলবে না। আর বলে রাখি, কালকে যাচ্ছি কিন্তু বেহালা এক ভাইয়ের বাড়িতে কাজ করতে। তো মায়ের কাজ করব, ওখানে গিয়ে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। তো চলো আজকে ঘটনায় ফেরা যাক। আজকের ঘটনাটা বলতে পারি সত্যি খুবই ভয়ের। আর সত্য ঘটনা যারা আমাকে তোমরা শেয়ার করো তাদের অসংখ্য 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 ধন্যবাদ, সাথে অনেক 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 ভালোবাসা। কারণ তোমাদের জন্যই আজ আমার চ্যানেলটা আছে, তোমাদের জন্যই আজ আমার অস্তিত্ব আছে। আর সবই তো মায়ের ইচ্ছে। তার জন্যই আমার এই ছোট্ট চ্যানেলেও তোমরা এত নিয়মিত শ্রোতা, নিয়মিত দর্শক বন্ধুরা এত এত সত্য ঘটনা তোমাদের জীবনে শেয়ার করো। আজকে যে ঘটনাটা আমি তোমাদের কাছে তুলে ধরবো, ঘটনাটা এতটাই ভয়ঙ্কর আর এতটাই লোমহর্ষক আর একটা রহস্যে মোড়া। তো চলো, আমাদেরকে যে দাদাভাই ঘটনাটা শেয়ার করেন উনি একজন স্কুল টিচার ছিলেন। উনি স্কুল টিচার ছিলেন, এখন কিন্তু নেই। উনি ওনার স্কুলের চাকরিটা নিজের স্বজ্ঞানে স্ব ইচ্ছায় উনি ছেড়ে দেন। আমাদের দাদাভাই বলেন, ম্যাডাম আমি যেহেতু একজন টিচার, আগে আমি স্কুলে পড়াতাম, এখন আমি বাড়িতেই ছোট ছোট ছেলে মেয়েদের টিউশনি করি। আমার জীবনের একটা এমন ভৌতিক ঘটনা, প্রথম আমি যদিও সেটাকে ভৌতিক বলে মনে করিনি, কারণ যেহেতু আমি সায়েন্স নিয়ে পড়াশোনাটা খুব বেশি করি, আমি একজন সায়েন্সের খুব ভালো মেধাবী ছাত্র ছিলাম। ভূত প্রেত এইসব আমার ডিকশনারিতে কখনো কোনো দিনই ছিল না। কিন্তু না মানলেও কিছু কিছু জিনিস আমাদেরকে মানতে বাধ্য করে। আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতি কিছুটা আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়। আজকের ঘটনাটা ঠিক সেই রকম। আমাদের দাদাভাই বলেন, ম্যাডাম আমি স্কুল থেকে বাড়ি, আমার দুনিয়া ছিল এইটুকুনি। বাড়িতে আমার মা বাবা, স্কুলে আমার প্রায় 500 খানিক বাচ্চা, তারাই ছিল আমার জগৎ। আর আমার বাড়িতে আমার মা বাবা। আমার সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে সকালে টিফিন সেরে কিছু খাবার মা ব্যাগে দিয়ে দিতেন, সেই টিফিনটা নিয়ে সোজা চলে যেতাম স্কুলে। স্কুলে যাবার পর সেই ছোট ছোট ছেলেরা মেয়েরা ওরাই ছিল আমার পরিবার। ওদের সাথে গল্প করা, ওদের সাথে ঝগড়া করা, ওদেরকে ভয় দেখানো, ধমকানো, ওদের পেছনে চেঁচানো, এটাই ছিল আমার জীবন। আবার স্কুল যখন ছুটি হতো সেই সময় বাড়ি চলে আসা, এরকম করেই বেশ ভালো দিন কাটছিল, বেশ ভালো। একদিন হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমাকে আমার স্কুলের একটি ছাত্র এসে বলল, মাস্টার মশাই আপনি প্রত্যেকদিন বাড়ি যান, আপনি যেই পথ থেকে, ওখানে অনেক সজনা গাছ আছে না? আমি বললাম, হ্যাঁ আছে তো। বলল বলল যে দেখো মাস্টার মশাই, ওই সজনা গাছের ওখান থেকে আপনি চান তো একটু সাবধানে যাবেন, কারণ ওখানে নাকি অনেক রকম খারাপ জিনিস দেখা যাচ্ছে। তো তখন এই কথা বলতে আমি তখন বাচ্চা ছেলেটিকে আমি বললাম, তুই কাছে আয়, কাছে এসে বল কি হয়েছে, কি দেখা যাচ্ছে, কে দেখেছে। তখন ও বলল যে আমার বাবা গত রোববার দিন, যেই দিন কথাটা আমাকে বলে সেদিন মঙ্গলবার, ওর বাবা রোববার দিন যখন বাজার ফেরত বাড়ি যাচ্ছিল ওই পথ ধরেই, সবই তো গ্রামের আশেপাশেই বাচ্চারা স্কুলে আসে,
ওর বাবা ওই ডালে নাকি কাউকে সাদা কাপড় পরা বসে থাকতে দেখেছে, যে নাকি হাওয়ায় খুব দুলছিল। এই কথাটা বলা মাত্র আমি হো 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 করে হেসে উঠি। কারণ প্রথমেই বললাম, একজন সায়েন্সের একজন ছাত্র ছিলাম, মেধাবী, তার মধ্যে গিয়ে এইরকম ভাবে ওর বাবা সজনা গাছে দেখেছে কেউ বসে পা ঝোলাচ্ছে, এটা কখনো হতে পারে? আমার সত্যি কথা বলতে শুনে না খুব অদ্ভুত লাগলো। আমি তখন বললাম যে এ কি রে, সত্যি? তখন ছেলেটি একটু হয়তো রাগ রাগ হয়েছে, যদিও সম্মানীয় ব্যক্তি আমি ওদের কাছে, ওরা আমাকে খুবই সম্মান করে, ভালোবাসে, স্নেহ করে। আমাকে বলল, মাস্টার মশাই আপনার হাসি পাচ্ছে, আপনি যাবেন না, আপনার ভালোর জন্য বললাম। আমার বাবা কালকে কিন্তু আর ওই পথ থেকে ফেরেননি। বাবা রোববার দিন সন্ধ্যাবেলা যখন বাড়ি আসেন, বাবা ভয় পান, বাবা জ্বর এসেছিলেন। তারপর সোমবার দিন ডাক্তার দেখানোর পর বাবা এখন সুস্থ আছেন। আজকে মঙ্গলবার, কালকে আমি ওই জন্যই বিদ্যালয়ে আসতে পারিনি। আমি তখন ছেলেটিকে বললাম, আচ্ছা আচ্ছা বুঝেছি। আমি যদিও বিশ্বাস নাই বা করি, তবু একটা বাচ্চার সামনে কখনোই ওরকম ভাবে তার বাবার সাথে একটা ঘটনা ঘটেছে, সে যখন আমাকে প্রথম আদেশ করছে, সে ছোট হোক বড়, ও তো আমাকে নিষেধ করছে আমার ভালোর জন্য, তাহলে আমার সেই দিকে যাওয়াটা উচিত না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, তুই বলেছিস, দেখ আমি তো দিন থাকতে থাকতে সূর্যের আলো থাকে বাড়ি চলে যাই স্কুল করে, আর এমনিতে আমি সেরকম বেরোই না। তবে তুই বলেছিস যখন, আমি তোর কথাটা মাথায় রাখবো, তুই চিন্তা করিস না। তো ভালো কথা। সেখানে তখন সেই বাচ্চা ছেলেটি আমাকে বলল যে মাস্টার মশাই, আসলে আমার বাবা খুব সাহসী। আমার বাবা একটা সময় মাছ ধরতেন। আমার বাবা মাছ ধরতে গিয়ে অনেক কিছুই বাবার সম্মুখীন হয়েছেন। সেই সব ঘটনাগুলো আমি বাবার মুখ থেকে শুনেছি। আসলে জানেন তো, আমার বাবা বলে যে আত্মা কখনো মরে না, শরীর তো শুধু আমাদের পড়ে থাকে, আত্মাটা জামা কাপড়ের মতো বডি পাল্টায়, আত্মার মৃত্যু হয় না। আপনি বলতে পারবেন মাস্টার মশাই, আপনার মধ্যে যে আত্মা আছে, সেই আত্মাটা, আপনার যে বয়স কত হবে মাস্টার মশাই? তখন দাদাভাই বলেন, আমার এখন 32 বছর বয়স। বলছে 32 বছর বয়স আপনার, এর মতো হতে পারে যে আত্মাটা হতে পারে 12 বছরের একটা বাচ্চার, অথবা হতে পারে 64 বছর একজন বৃদ্ধার। তখন দাদাভাই বলেন, ওর কথাটা কিন্তু যুক্তি সম্মত কথা। আমি কিন্তু শুনে কথাটা রিলেট করছি। ও কিন্তু কথাটা হয়তো খুব বুঝিয়ে বলতে পারছে না গুছিয়ে, কিন্তু কথাটা তো ঠিকই বলছে। আত্মা তো কখনো মরে না, মরে শুধু দেহটাই, পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু আত্মাটা আবারও বেরিয়ে ঘোরে। কর্মের ফলে তার জন্ম মৃত্যু নির্ধারিত হয়। তো আমি ছেলেটাকে তখন বললাম, বারে, তোর তো খুব ভালো বুদ্ধি, তুই কোন ক্লাসে পড়িস? বললো 4-এ। আমি বললাম, আচ্ছা, 4-এ পড়া একটা বাচ্চা ছেলে, 4-এ পড়া একটা ছেলের কত বছর, 8-10 বছর বয়স হবে, এর বেশি তো না, ক্লাস 4-এ পড়ে। তো ও আমাকে বলে চলে যায়। এবার আমি অনেকক্ষণ ধরে না বসে বসে ভাবলাম ওর কথাটা, যে ছেলেটার মধ্যে কতটা আমার প্রতি ভক্তি, শ্রদ্ধা, স্নেহ, মমতা যদি না থাকতো, তাহলে ছেলেটি আমাকে, আহারে, ও আমাকে স্নেহ করে, ভালোবাসে বলে কথাটা বললো। ঠিক আছে, ওর কথাটা আমি মাথায় রাখবো। আমি বারবার ওই বাচ্চা ছেলেটার কথা শুধু ভাবছি যে ওর কতটা নলেজ, ও তো ঠিকই বলেছে। সেই দিনকেই আমি বাড়ি ফেরতের সময়, যখন আমার স্কুলের সময় শেষ হয়, আমি বাড়ি যাব, সবাইকে বললাম যে সবাই কিন্তু বাড়ি চলে যাবি, কেউ কিন্তু মাঠে ঘাটে পুকুরে মাছ ধরতে এদিকে ওইদিকে চলে যাবি না, বাড়ি যাবি। আর যদি তোদের গার্জেন এসে আমাকে বলে, সব কটাকে কিন্তু মারবো। সবাই বলল, না মাস্টার মশাই, আমরা সবাই বাড়ি চলে যাব। তারপর মাস্টার মশাই বলেন, মানে দাদা ভাই, আমিও বাড়ির পথে হাঁটি। যখন আমি ওই পথ থেকে আসছি, ওই পথ থেকে যখন সাইকেল নিয়ে আসছি, তখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম, না চাইতেও যেন ওই গাছটার কথা শুনে গাছটার দিকে তাকালাম। না চাইতেও গাছটার দিকে দেখতে আমার শরীরটা যেন কিরকম একটা
কাটা কাটা দিয়ে উঠলো। যদিও এটা আমার হবার ছিল না, শোনার পরেই এটা হয়েছে। গাটা কাটা দিল, একটা শিহরণ। যাই হোক, আমি আমার মতো বাড়ি চলে যাই। বাবাকে গিয়ে আমি হঠাৎ সন্ধ্যাবেলা, আমি বাড়ি গিয়ে কিন্তু বিকেল বেলা আর কিছু খাই না, টিফিনে যা খাই খাই। সন্ধ্যাবেলা বাবা মায়ের সাথে মুড়ি চপ, কখনো মা পেঁয়াজি করেন, কখনো আলুর চপ, কখনো বেগুনি, বাড়িতেই করেন, মুড়ি থাকে বাড়িতে, ওই দিয়ে খাই। সেই দিনকেও ওরকম বাইরেটা বেশ মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে না, তবে ঘুম ঘাম করে কোথাও বজ্রঘাত হচ্ছে। আবার শুনছি আমার বাবা তাড়াতাড়ি করে বলল মাকে, এই তুমি চিনি আনতে দেবে বলেছিলে, চিনি আনার টাকাটা দাও তো, আমি ছুটতে যাই। বাবা একটা কালো বড় ছাতা খুলে বাইরে দাঁড়িয়ে আছে। আমি বাবাকে দেখে বললাম, কি গো, দাদুর ছাতা নিয়ে কোথায় যাচ্ছ? যেগুলো অ্যাকচুয়ালি আমরা দাদুর ছাতা বলি, বড় বড় লম্বা লম্বা কালো ছাতা। আমার বাবা বলল, আরে বলিস না, একটু শান্তি করে চা খাবো, তুই খাবি না? তোর মা বলে চিনি নেই। সকালবেলা বাজারে গেলাম, 500 টাকা খরচা করে এলাম, 500 টাকা। তখন তোর মায়ের কথা মনে পড়লো না? এখন তোর মা বলছে চিনি নেই, এখন যাচ্ছি আমি চিনি আনতে। তো এই কথা শোনা মাত্রই আমি হেসে বললাম, ওহ সত্যি, তুমি আর মা না দুজনে শালিক পাখির মতো ঝগড়া করো। তো মা আমাকে বললো, বাবু বস বস, বল আজকে কিরকম বাচ্চাগুলোকে পড়ালি, কি ব্যাপার, সব তোর বাচ্চা কাচ্চা ভালো আছে তো? তো মা বাবা জানে যে আমি কোনো মেয়ের প্রতি ওসব প্রেম বা কোনো মেয়ের প্রতি আমি আসক্ত না। তার জন্য আমাকে মা সবসময় বলেন যে সব সময় তো বাচ্চাদের নিয়ে থাকিস। মা জিজ্ঞেস করে, প্রায়শই মা জিজ্ঞেস করেন। তা আমি তখন মাকে বললাম, না মা, আমার সব সন্তানরা খুব ভালো আছে মা। তখন মা বলল, এখানে বস, তোর সাথে কিছু কথা আছে। এক কথায় দু কথায়, মানে মায়ের সেই একই কথা যে আমার বৌমা কবে আসবে, 32 বছর হয়ে গেল বয়স, বুড়ো হয়ে যাচ্ছিস, আর কবে বিয়ে করবি? আমি মাকে বললাম, ওহ চুপ করো তো। বলতে বলতে বাবা ছুটে আসলো, ছাতাটা বাইরে রেখে, নাকি বাইরে বৃষ্টি পড়ছে। তো মা বলল, আহ মলজা, ছাতা নিয়ে গেছে, তাই 16 বছরের বাচ্চা ছেলের মতো, যেন মনে হচ্ছে প্রেম করতে যাবে, এরম করে ছুটোছুটি করছে। আমি আবারও হেসে বললাম, সত্যি বাবা, তুমিও বটে। মাকে বললাম, সত্যি মা, তুমিও পারো। ওফ। তখন মা বলল, আচ্ছা ঠিক আছে, আজকে আমি কিন্তু গরম গরম পেঁয়াজি করছি, পেঁয়াজি আর এদিকে মুড়ি মাখি, বুঝেছিস? আর তুমি চাটা করো তো, মিষ্টি করে একটু লিকার চা করো। তো এই সব চলছে। হঠাৎ হঠাৎ করে চা নিয়ে আসার পর আমি আমার বাবাকে বলি, তখন চা মুড়ি আমরা খাচ্ছি, মাও পাশে বসে। বাবাকে বললাম, বাবা একটা কথা বলবো। বাবা বললো, বল। আমি বললাম, বাবা জানো, আমার স্কুলে একটা বাচ্চা ছেলে, ও আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কোন রাস্তা দিয়ে যাও। তো আমার বাবা মা মুখে মুড়ি দিয়ে হাঁ করে তাকিয়ে রয়েছে, অল্প অল্প চিবাচ্ছে। বিষয়টা কি? একটা স্কুলের আহ শিক্ষককে তার ছাত্র জিজ্ঞাসা করছে, কি ব্যাপার? আমি তখন বললাম, আসলে বাবা তুমি কিছু শুনেছো? আমাদের মোড় মাথায় ঢোকার আগে কলোনিটা পড়ে না, আমি এখানে নাম নিচ্ছি না কোনো, দাদাভাই আমাকে বলেছেন, ওই কলোনির ওখানে পরপর অনেক সজনা গাছ আছে, মানে যাদের সজনা গাছ তাদের বাড়িটা এইদিকে, সজনা গাছ এইদিকে লাগিয়েছে পুকুর পাড়ে, কারণ সজনা গাছ নাচনে গাছ এগুলো প্রচুর শুঁয়াপোকা হয়, যার জন্য ওই পুকুর পাড়ে জায়গা ছিল ওনাদের না, পুকুর পাড়ে ওই ঘাটের যে জায়গা থাকে ওখানে গাছ লাগিয়েছে। আমার বাবা শুনে বললেন, কি শুনবো বলতো, ওখানে কি বলতে চাইছিস, কেন কিছু হয়েছে নাকি? আমি বললাম, বাবা ওই ক্লাস 4-এ পড়ে, জানো তো, 8-10 বছর বয়স হবে, ওর নাম ঋত্বিক। ও আমাকে এসে বললো, মাস্টারমশাই আপনি কোন দিক দিয়ে বাড়ি যান? আমি বলতে তখন ও বললো, ওই দিক দিয়ে বাড়ি যাবেন না, ওখানে নাকি কোনো খারাপ আত্মা আছে। ওর বাবা নাকি দেখেছে রোববার দিন সন্ধ্যাবেলা তখন বাড়ি ফিরছিল। আমার বাবা হেসে বলল, ওহ সত্যি, একটা ছোট 10 বছর 8 বছরের বাচ্চা, তুই একটা মাস্টার মশাই, ওকে ভয় পাইয়ে দিল। আমি বললাম, দূর, ভয় কেন পাবো, বাবা বলছিল তাই ভাবলাম যদি তুমি কিছু জানো তোমাকে জিজ্ঞেস করলাম। আমার বাবা বলছে, না না, ওইসব ভূত প্রেত বাবার কালে কোনোদিন দেখিও নি, ওসব ভূত প্রেতের ঘটনাও শুনিনি, ও গল্পও শুনিনি,
আর ভূত পেতে আমার বাবা বিশ্বাস নেই। ও ভূত থাকলে থাকবে, আর ওইসব কিছু হয় না। ওর বাবা ডিং টিং করে দেখবে। আমি তো আর বাচ্চাটাকে বলতে পারি না এই তোমার বাবা কি মদ খায়, নেশা করে, বলতে পারি? এটা কখনোই হয় না। তো আমি শুনে সেই কথাটা পুরো উড়িয়ে দিই। ও ঠিক আছে, বাচ্চা ছেলেটি বলেছে, ও ঠিক আছে। আমাদের দাদাভাই বলেন, ম্যাডাম আমি বিগত মাসখানেক টানা যেরকম প্রত্যেক দিন দৈনন্দিন জীবন, সকালে ওঠা, ব্রাশ করা, খাবার খাওয়া, মা টিফিন দেন নিয়ে স্কুলে চলে যাই, সেরকম সেই দিনও যাই, মাসখানেক এরকম চলে। হঠাৎ একদিন আমি ওই স্কুল ফেরত, তখন কটা বাজে, 4টে 4:30 বাজে, বাড়ি ফিরছি। হঠাৎ করে ওইখানে দেখছি একজন বউ, আহ একদম ওই দিকটা ফাঁকা থাকে তো রাস্তাটা। এবার আমি যেহেতু সাইকেল নিয়ে আসি, তারপরে অনেক বাচ্চারাই দল বেঁধে ওই রাস্তা দিয়ে যায়, আমি সাইকেল নিয়ে আসি বলে আমি ওদের আগে চলে আসি। আর বাচ্চাদের কি, স্কুল ছুটির পর একটু একসঙ্গে গল্প, ওদের অতক্ষণ থেকেও গল্প শেষ হয় না, তখন গল্প, পাশাপাশি বাড়ি হলে নানা রকম আলোচনা, যে শুনি সবই, যে দেখ তোর মায়ের সাথে তো আমার মায়ের ঝামেলা, পাড়ায় কিন্তু কথা বলা যাবে না, যা বলবি চিঠি লিখে আমার দোরগোড়ার সামনে ফেলে দিবি, বুঝেছিস? মানে এরকমও বন্ধু বন্ধুর মধ্যে কথা হয়, সবই শুনি, বাচ্চা বয়স বাচ্চাদের কথা। দাদাভাই বলেন, ম্যাডাম দেখছি একজন মহিলা ওখানে মাথায় ঘোমটা দিয়ে, লাল পাড় সাদা শাড়ি, কিন্তু পুরো সাদা না, দাঁড়িয়ে আছে। কটা হবে, আনুমানিক 4:30 হবে, বেশ চারপাশে আলো, রোদ, পাখির আওয়াজ সবই হচ্ছে। আমি আস্তে আস্তে হঠাৎ ওই ভদ্রমহিলার কাছে দাঁড়ালাম, জানি না কেন আমার দাঁড়াতে ইচ্ছা করলো। আমি দাঁড়িয়ে বললাম, ও দিদি, আপনি এই এত রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে তো গাড়ি ঘোড়া চলে না, কারণ ওইটা একটা গলি, ওখান থেকে কোনো গাড়ি যাওয়া আসা করে না, কারণ আগে গিয়ে একটা খাল আছে বললাম না, ওই খালের ওখান থেকে গাড়ি চলাচল করতে পারবে না, অনেক ছোট সরু খাল। তো ওখান থেকে এগিয়ে আসলে খাল পার দিয়ে তারপর রাস্তা যেখানে গাড়ি ঘোড়া চলে। তো তখন আমি বললাম, দিদি আপনি মনে হয় জানেন না, এই কান দিয়ে গাড়ি টাড়ি চলে না, আপনার যদি গাড়ি ধরে কোথাও যেতে হয়, আপনি ওই যে আগে খাল দেখছেন, ওখান থেকে এগিয়ে যান, দেখবেন আপনি রাস্তা পাবেন, ওখানে গাড়ি আছে, পেয়ে যাবেন। সে কোনো কথা বলে না, মাথা এতটা ঘোমটা দেওয়া, কিছুই তার দেখা যায় না, গলা শুধু এইখানটা ফর্সা একটু দেখলাম, গায়ের রংটা ফর্সা। আমি আমার মতো সাইকেলে উঠে আবার চললাম বাড়ির দিকে। বাড়ি যাই, বাড়ি যাবার পর আমার মাকে বললাম, মা জানো, সজনা গাছের ওখানে একজন দাঁড়িয়েছিল। মা বলছে, এই তুই কি পাগল হয়ে গেছিস ওই বাচ্চাটার কথা শুনে? এখন 5টা বাজে তুই বাড়ি আসলি, তার মানে তুই যখন ওই রাস্তা অতিক্রম করেছিস 4:30, কি 4:45 হবে, দিনের বেলা, এখন ওখানে কি আছে, কি বলতে চাইছিস? আমি বললাম, না মা, সেইটা না, দাঁড়িয়ে মানুষ থাকতেই পারে, কিন্তু আমি যে কথা বললাম কথার কোনো উত্তর দিল না। বড় বিদঘুটে লাগলো মা, সত্যি সত্যি ওটা কোনো মানুষ ছিল? দিদি বললাম, কোনো মহিলা কি ছিল, না কোনো অপ আত্মা ছিল? আমার মা বলল, তোর মাথাটা গেছে, ওই বাচ্চা ছেলেটা যবে থেকে বলেছে ওসব ছাড়, বাড়িতে ঢোক, যা ফ্রেশ হ, আমি একটু পরেই চা করছি গরম গরম, নিচে আসবি, চা কি খাবি? আমি মাকে বললাম, মা বেগুন আছে? মা বললো, বেগুনি খাবি, ঠিক আছে করছি। আমার মা প্রায় সন্ধ্যাবেলা বেগুনি, আলুর চপ, মোচার চপ, একটা না একটা কিছু ভাজা মুড়ি করেই করে। আর খুব শরীর খারাপ হলে বাইরে, মানে সে বছরে একদিন হয়তো। ভালো কথা। আমি উপরে চলে গেলাম, মা নিচে বেগুনি করার প্রস্তুতি করছে, বেগুন টেগুন কাটছে। আমি উপরে গিয়ে স্নান টান করে আমার ঘরে আমি শুয়ে রেস্ট করছি। হঠাৎ করে একটা, কি বলবো, সুন্দর একটা স্মেল, এত অপূর্ব একটা সুগন্ধি, আমি বলে বোঝাতে পারবো না, জাস্ট ফিল করতে পারবে না। মানে না, নেশা, তোমার নেশা, একটা নেশা, শরীরে একটা নেশা চলে আসবে, এত সুন্দর একটা দারুণ মিষ্টি গন্ধ, সাথে পায়ের নুপুরের একটা ছুম 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 শব্দ, সাথে হাতে যদি সোনার অলংকার থাকে, কেউ যদি হাতটা খুব নাড়ানাড়ি করে, সেই একটা শব্দ,
এত অপূর্ব, এত মিষ্টি, এত সুন্দর লাগছে, যেটা আমি ধারণাও করে বলতে পারবো না। এত সুন্দর একটা অনুভূতি। হঠাৎ করে আমার না ঘুম পেয়ে যায়। আমি কখন যেন ওই একটা মিষ্টি সুগন্ধি নিতে নিতে কখন আমি খাটে যেন বেহুশের মতো ঘুমাচ্ছি। একটা সময় আমার মায়ের চিৎকার শুনতে পারলাম। আমার মা বলছে, কিরে, বেগুনি ভাজলাম তো, বেগুনি তো নেতা হয়ে যাচ্ছে, আয় আয়, চিল্লাচ্ছে। আমি উঠে বললাম, আরে ওফ, চোখটা লেগে গেছিল, সত্যি ওফ, চোখটা লেগে গেছিল। হ্যাঁ, তো মা মনে হয় আমাকে বেগুনি খেতে ডাকছে। আমি ছুটে গেলাম। ছুটে যেতে আমি দেখলাম মা বাবা বসে আছে। আমি মাকে বললাম, মা, চোখটা না লেগে গেছিল জানো। তো আমার মা তখন বলছে, আমি বুঝতেই পেরেছি তুই ঘুমাচ্ছিলিস, আর তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করছি। আমি বললাম না, আয় আয়, বললাম আমার সোনু এরকম এখানে এসে আছে, বাবা আয় দেখি, আয়, আসো আসো আসো, এই দেখো আমার সোনু, দেখবা, এই দেখো, ও বাবা ও বাবা ও বাবা, এই দেখো আমার সোনু। বলছে আয় আয় আয়, যখন বলছে আয় আয় আয়, তখন আমি তো গেলাম, গিয়ে দেখলাম মা বাবা বসে আছেন। আমি মা বাবার সাথে যখন চপ মুড়ি খাচ্ছি, আমার মা আমার বাবা বলছেন যে, কি ব্যাপার বলতো, তুই তো কোনোদিন এসে ঘুমাস না, আজকে হঠাৎ তুই ঘুমিয়ে পড়লি কেন? আমি বললাম, কি জানি, আমিও বুঝতে পারলাম না, আমি তো কোনোদিন ঘুমাই না, আজকে আমার ঘুম পেয়ে গেছে, আজকে আমার ঘুম পেয়ে গেল। তো বলছি কেন? আমি তখন বললাম, জানো, একটা সুন্দর সুগন্ধি ঘরের মধ্যে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল, সাথে কাচের চুড়ি বা সোনার অলংকার হাতে থাকলে যেরকম চুড়ি টুড়ি থাকলে শব্দ হয়, সেরকম একটা শব্দ, একটা মিষ্টি মধুর, মানে কি বলবো, সেই যে সুন্দর একটা সুন্দর গন্ধ, আমি বলে বোঝাতে পারবো না। যার কারণে আমার ঘুমটা কখন যে লেগে যায়। তো আমার বাবা মা কথাটাকে কোনো কর্ণপাতও করেনি, আমিও সেরকম ভাবে সেটা গায়ে মাখিনি। কি না কি হবে, হয়তো শরীরটা টায়ার্ড ছিল, আমি ঘুমিয়ে পড়েছি। আমি চপ মুড়ি খাবার পর যখন রুমে আসি, তারপর শুরু হলো আমার সাথে কিছু ঘটনা। ঘটনাটা ঠিক এরকম, মধ্যরাতে যখন আমি সন্ধ্যাবেলা জল খাবার খাই, মুড়ি বেগুনি চা, রাতের বেলা খাবারও খেয়ে নি, খাবার টাবার খাই, খাবার পর শুতে যাই। রাত অনুমান তখন ধরো 11টা, 11:30 হবে। দাদাভাই বলেন, ম্যাডাম, আমি ওই সময় মানে চোখে ঘুম আসছে না, কারণ আমি দুপুরে কোনো সময় ঘুমাই না, এসে যেতে অনেক আমার সন্ধ্যাবেলা চোখ লেগে যায়। রাতের বেলা ঘুম আসছে না দেখে আমি আমার ডান সাইডে একটা উইন্ডো আছে, যেটা আমি সচরাচর খুলি না, কারণ ওপাশে রাস্তা তো, গাড়ি চলে, ধুলো ময়লা ঢুকতে পারে। একা মা বাড়িতে সবকিছু করেন, মেনটেন তো, এবার বেশি নোংরা হলে তখন আবার প্রেসার করবেন বিয়ের জন্য, যেটা আমি করতেই চাই না। তো দাদাভাই বলেন, আমি ওইদিকে যে উইন্ডোর পাল্লাটা আছে কাছের, খুলে দিই এক সাইডে, খুলে আমি শুয়ে রয়েছি। আবারও হঠাৎ একটা ঠান্ডা হাওয়া, শীতল, যেন ঠান্ডা হাওয়াটা শরীরে একটা মানে আলাদাই ফুর্তি, আলাদাই একটা আমেজ, আলাদাই একটা শরীরের মধ্যে যেন কিছু শীতলতা আমার যেন দিচ্ছে, যেটা আমার কোনো দিন হয় না। আমি ওখানে শুয়ে থাকতে থাকতে সেই মিষ্টি মধুর যে স্মেল, সেটা আবারও আমি পাচ্ছি। কখন যেন আমার চোখ লেগে যায়, আমি ঘুমিয়ে পড়ি। আমি ঘুমিয়ে পড়ি, সত্যি কথা বলতে আমার কিচ্ছু মনে নেই। আমি যখন হঠাৎ ঘুমের মধ্যে চোখ খুলে বসি, উঠে বসে পড়ি, কারণ আমি বুঝতে পারি একটা নরম ঠান্ডা হাত যেন আমার পায়ের মধ্যে কেউ আস্তে আস্তে এরকম এরকম করে কেউ পায়ে হাত দিচ্ছে। অনেকক্ষণ ধরে আমি যেন কোনো একটা মোহর মধ্যে
ডুবে গেছি, আমি যেন আমার মধ্যে নেই। হঠাৎ সম্মিত আসলো, না, আমার পায়ে একটা ঠান্ডা নরম হাত, এটা তো কোনো মেয়ে মানুষের হাত, পুরুষের হাত না। উঠে যখন আমি বসলাম, ধরপড় করে দেখলাম আমার খাটের একটা কোণে, ওখানে বসেও কেউ আমার পায়ে হাত দিতে পারবে না, কারণ তার হাত দৈত্যের হাত হতে হবে, তবেই আমার পায়ে হাত আসবে। দাদাভাই বলছেন, ম্যাডাম আমি ঘুম চোখে নেই, বিন্দু মাত্র আমার চোখে ঘুম নেই। কারণ অনেকেই ভাবতে পারে ঘুম চোখে, এটা আমি ফিল করেছি, ঘুম চোখে আমার সাথে হয়েছে, এটা অনুভব করেছি, কিন্তু এরকম কিছু না, ঘুম বলে কোনো জিনিস নেই। কিন্তু হঠাৎ আমি একটা জিনিস লক্ষ্য করলাম, একজন মহিলা মাথায় কাপড় দেওয়া, ঠিক সজনা গাছের সামনে যে মহিলাটিকে দেখেছিলাম, ঠিক সেরকমই রোগাটে গঠন, সেরকমই একজন মহিলা, লাল পাড় সাদা শাড়ি পরা, চুপ করে পা দুটো তুলে আমার বিছানায়, মানে আমার খাটের একটা কোণে বসে আছে। আমি কথা বলতে পারছি না, রীতিমতো মুখ আমার আটকে গেছে, ভয় পাচ্ছি, কি বলবো। রাতের অন্ধকার, চারপাশে চুপচাপ শান্ত পরিবেশ, কেউ কোথাও নেই। এ কি, এটা কে? অনেকটা জোর করে মনের নিজের হাত দুটোকে সামনে জোর করে ধরে আমি বললাম, কে ওখানে? কে তুমি? তুমি কে? কি হলো, কথা বলছো না যে? কে তুমি? আমার ঘরে তুমি ঢুকলে কখন? কে তুমি? চিৎকার করতে করতে আমি খাট থেকে নেবে দরজা খুলে সোজা বেরিয়ে উপর থেকে নিচে আসি। এসে সোজা মা বাবার ঘরে গিয়ে বাবাকে মাকে খুব চিৎকার করে, মা ওঠো, বাবা ওঠো, ওঠো, আমার ঘরে কে? মা ওঠো, বাবা ওঠো। তারা উঠে বলছে, কি হয়েছে? কি রে বাবা, এত রাতের বেলা এরকম করছিস কেন বাবু, কি হয়েছে? আমি বললাম, মা আমার ঘরে না একটা কে মেয়ে বসে আছে। আমার মা বলছে, মেয়ে বসে আছে, চল তো। সাথে সাথে বাবা মা আমাকে নিয়ে ছুটে উপরে ওঠে। কেউ নেই, কেউ নেই, কিন্তু একটা জিনিস ছিল তো অবশ্যই, কেউ না কেউ, জানি না কে ছিল, কিন্তু সেখানে কোনো শরীর, কোনো মানুষ বা কোনো আত্মা কিছুই কেউ দেখতে পারিনি, শুধু আমি দেখেছিলাম। কিন্তু একটা মাথায় মাখা সুগন্ধি তেলের গন্ধ আমার পুরো রুমে ভর্তি হয়েছিল। আমার মা আমাকে বলল, কিরে বাবু নিচু হতো। মায়ের কাছে নিচু হতে মা আমার মাথাটা ধরে, কিরে বাবু তুই তো এই তেল মাখিস নি, তুই কি কোনো তেলের বোতল কিনে এনেছিস? আমরা তো নারকেল তেল মাখি, কোনো সুগন্ধি তেল মাথায় দেওয়ার। আমি মাকে বললাম, না তো, আর আমি পারফিউম কোনোদিন ইউজ করি না। দাদাভাই বলেন, আমার পারফিউমে অ্যালার্জি, আমি ইউজ করতে পারি না পারফিউম, কোনো তেল কিছুই না। বলছে, আমার মা বাবা দুজনেই বললেন, ঘরের মধ্যে একটা সুন্দর মাথায় মাখার তেলের একটা সুন্দর ঠান্ডা, মানে ওই গন্ধটা কেউ যদি নেয় না, মানে ভিতরে একটা শরীর ঠান্ডা লাগবে, একটা ঠান্ডা স্মেল। আমি বললাম, না মা, আমি তো কোনো তেল মাখিও নি, আনিও নি। কিন্তু আমার সাথে সেই ঘটনাটা একদিনই ঘটে। দাদাভাই বলেন, আমি এই ঘটনাটা আমার স্কুলের, আমার যে 500টা ছোট ছোট বাচ্চা আছে, আমি তাদেরকে বলেছিলাম, সবাইকে, জানিস আমার সাথে না এরকম এরকম হয়েছে। তো যেই ছেলেটি আমাকে বলেছিল, সেই ছেলেটি হয়তো স্কুলে আসেনি, কারণ ও থাকলে নিশ্চয়ই কিছু বলতো, ওকে আমি পাইনি। কিন্তু এই কথাটা আমি বলেছিলাম, ভয়ে ভয়ে আতঙ্কে আতঙ্কে ছিলাম। মা বাবা বলছিলেন যে না, এবার কোনো মহিলা, মানে কোনো মেয়ের অশরীরই তোমার পেছনে নিয়েছে, এবার তোমাকে বিয়ে করতেই হবে, নাহলে তোমার জীবন শেষ করে দেবে। কিন্তু সত্যি কথা, বাস্তবে আমার সাথে সেরকম আর কোনো কিছুই হয়নি। আর যে ছিল সে সেই দিনই আমার সাথে এরকম করে। তারপর কিন্তু আমি আর কোনো রকম না সুন্দর সুগন্ধি পেয়েছি, তবে সেই সুগন্ধি আজও, আজও আমার কিন্তু নাকে, অন্তরে, আমার মাথায় আছে। আমি যদি কোনো জায়গায় ওই সুগন্ধি পাই, হঠাৎ সেই যেই প্রান্তে, আমি যেই শহরে থাকি, আমি পেলে আমার সেই রাতের কথা মনে পড়বে, কারণ আমি ভুলতে পারবো না। এটাই হচ্ছে বাস্তব ঘটনা। তো দর্শক বন্ধুরা, আমি তোমাদের কাছে এই প্রশ্নটা রাখছি, তোমরা জানাও যে সেটা কে ছিল, কোনো খারাপ আত্মা,
খারাপ আত্মা থাকলে দাদাভাইয়ের সাথে অনেক কিছু করতে পারতো, ধরতে পারতো, দাদাভাইকে হাবি করতে পারতো। কোনো খারাপ আত্মা ছিল না, কোনো ভালো আত্মা ছিল না, দাদাভাইয়ের মনের এটা কল্পনা ছিল, কি ছিল? তবে দাদাভাই যদি কল্পনাই হতো, এটা আমি ব্যক্তিগতভাবে বুঝি, তার মা বাবা তাহলে সেই তেলের একটা মিষ্টি সুগন্ধি কি করে পেত? আর বাচ্চাটির বাবা যে ওই গাছে পা দুলাতে দেখেছিল সাদা কাপড় পরা, তাহলে সেইটাও কি কোনো গল্প ছিল না বাস্তব ছিল? সব কটার প্রশ্নের উত্তর তোমরা দেবে, আমি না। আমি নিজেই কনফিউজড হয়ে গেছি, কনফিউজড, সত্যি কথা। তোমরা নিজেরাই বলবে দিদিভাই কি ছিল। তাহলে চলো এবার তোমাদের আমি তাড়াতাড়ি কমেন্টের নামগুলো পড়ি। আজকে কমেন্ট পড়বো না, অলরেডি 32 মিনিট হতেই যাচ্ছে, তো অনেকটা লং হয়ে যাবে। চলো তোমাদের আমি শুধু নামগুলো বলবো। আমরা অ্যাক্টিভ হতে পারছি না, আমাদের দুটো দুটো চ্যানেলে এখনো ঘটনাগুলো আসবে, সব পড়ে রয়েছে, তোমরা কেউ চিন্তা করবে না, ঠিক আছে? সবগুলো রানিং করব। আমাদের কালকে বিহারের কাজটা কমপ্লিট করে আসি। ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন সুন্দরভাবে সেই ভাইয়ের বাড়িতে গিয়ে ভাইয়ের কাজটা করে আসতে পারি। ওকে, তো চলো তাড়াতাড়ি আমরা কমেন্টের নামগুলো পড়বো। শুধু পার্থ দাস পরপর 7খানা কমেন্ট করেছে। তারপর স্বপ্না বাজাল দিদি ভাই, তারপরে অরূপ ভট্টাচারিয়া, উনি আমাকে খুব ভালো একটা জিনিস বলেছেন, আমি দাদা ভাই অবশ্যই আমি আনবো, এনে আমি ভিডিও করেও দেখাবো, ঠিক আছে? আচ্ছা, উনি বলেছেন দিদি আপনি অর্জুন গাছের ছাল রাত্রে ভিজিয়ে সকালবেলায় খালি পেটে খান, আজ থেকেই দেখবেন হার্ট ভালো হয়ে যাবে। আমার যেহেতু উনি হার্ট ব্যথা করে, তো আমি অবশ্যই সেটা করব, অবশ্যই। আর আপনাকে আমি ধন্যবাদ দিয়ে কখনোই ছোট করব না, কারণ আপনি আমাকে ছোট বোনের মতো মনে করেই বলেছেন। তো দাদাকে আমি কখনোই বলবো না যে ধন্যবাদ, আমি বলবো খুব ভালো থাকবেন আর অনেক ভালোবাসা দাদা ভাই। তারপরে সন্ধিয়া মণ্ডল দিদিভাই পরপর 2টো কমেন্ট করেছো। তারপর পিয়ালি ভারদ্বাজ, আচ্ছা। তারপরে জবা দেবী কমেন্ট করেছো, সন্ধিয়া মণ্ডল, প্রীতি কমেন্ট করেছো, শামিমা সামরোস, ভাস্কর অধিকারী, রেখা অধিকারী দিদি ভাই, তারপরে বনশ্রী দে, পূজা দাস, তারপরে শ্রাবণী হাজরা, ও তারপরে অরূপ ভট্টাচারিয়া আরো একটু কমেন্ট করেছেন। আচ্ছা, ওনার পেসমেকার বসানো আছে। আচ্ছা, ও মাই গড, খুব সাবধানে থাকবেন, শুনে খুব খারাপ লাগলো। তারপরে আমাদের লিপিকা দিদি ভাই কমেন্ট করেছেন। তারপরে হানমা কমেন্ট করেছো, সুনীল ভট্টাচারিয়া কমেন্ট করেছেন, কিউট দিশা ব্লগস, টক ভালোবাসি, বং হিন্দু হিসেল, লিপিকা বেড়া দিদি ভাই আবারও কমেন্ট করেছে। তারপরে শিবানী দাস কমেন্ট করেছো, সন্ধ্যা মণ্ডল, তারপরে আদিত্য চক্রবর্তী কমেন্ট করেছো। আচ্ছা, আমি কিন্তু কমেন্টগুলো সব পড়েছি, খুব ভালো লেগেছে। আচ্ছা, তারপরে সন্ধ্যা মণ্ডল নন ভাই, তারপরে আমাদের কমেন্ট করেছো পার্থ দাস, আবারও পিন্টু ঘোষ, তারপরে অনমিকা মুখার্জি। আমি কিন্তু কমেন্টগুলো পড়ছি না, রাগ করো না, অনেক বড় বড় কমেন্ট, ঘটনাটা অনেকটা বড় হয়ে যাবে, দিতে দেরি হয়ে গেলে না তোমরা রাতে ঘুমিয়ে পড়ো, জানো তো, ওর জন্য আমি কমেন্টটা, আমি কিন্তু সব পড়ি পরে, কিন্তু এখানে পড়লে অনেক বড় তো আর অনেকটা লম্বা হয়ে যাবে, ওর জন্য। তারপর রেখা অধিকারী, তারপর টুকু সাবারবল, তারপরে দীপক হালদার, জলি হাজরা দিদিভাই, সন্ধ্যা মণ্ডল, পাপ্পু দাস, প্যান্থার গেমিং ওয়াইটি, তারপরে সাধন জানা, তারপরে কমেন্ট করেছো মণিদীপা ব্যানার্জি, পার্থ দাস, সুজাতা দাস, সন্ধ্যা মণ্ডল, টক ভালোবাসি, তারপরে আবারও সন্ধ্যা মণ্ডল কমেন্ট করেছো, পাপ্পু দাস, সন্ধ্যা মণ্ডল পরপর 2টো কমেন্ট করেছো। তারপর রূপা দেব বোন কমেন্ট করেছো, সুমনা ভট্টাচারিয়া, আব্দুল হক ভাই, সুমনা ভট্টাচারিয়া মিম কমেন্ট করেছো, জয়শ্রী ঘোষ কমেন্ট করেছো আমি ভালো আছি। তারপরে আমাদের কমেন্ট করেছো ডালি দেবনাথ দিদি ভাই, লিপিকা বেরা দিদি ভাই, নমিতা কর, নীলিমা সিংহ, অরূপ ভট্টাচারিয়া আবারও কমেন্ট করেছো। আচ্ছা, তারপর সন্ধ্যা মণ্ডল, সোমা দাস পরিবার থেকে, প্রদীপ দাস, রেখা অধিকারী দিদি ভাই, মৌবা পল, গঙ্গা বৈরাগী, পার্থ দাস পরপর 2টো কমেন্ট করেছো, আবার সন্ধ্যা মণ্ডল দিদি ভাই। আচ্ছা, তোমরা কি কম্পিটিশন করো সেটাই মনে হচ্ছে আমার। তারপরে মণিদীপা ব্যানার্জি, আবারও পার্থ দাস, তারপরে আবার আমাদের পিয়ালি ভারদ্বাজ একদম শেষ কমেন্ট করেছো।
আমার মনে হচ্ছে। তবে আজকে কিন্তু পার্থ দাস আর আমাদের সন্ধিয়া মণ্ডল দিদিভাই, ভাই আর দিদিভাই দুজনে কিন্তু সমান সমান আমার মনে হচ্ছে গেছো কমেন্টে। তো আমি ফার্স্ট সেকেন্ড করছি না, ঠিক আছে, কেন দুজনের কাছে মার খেতে আমি চাই না। তো চলো এখনের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, দেখা হবে অবশ্যই আগামীকাল। আগামীকাল আমি রাতে চেষ্টা করব ঘটনা দেবার, যদি না পারি তাহলে পরে যে বাড়িতে আমি কাজ করতে যাব বেহালায়, সেই ঘটনাই রাতে তোমাদেরকে আমি শেয়ার করব। তোমরা অবশ্যই জানিয়ে দিও যে তোমরা সেগুলো দেখতে চাও কিনা। তো এখনের মতো টাটা, লাভ ইউ টু, গুড নাইট, চলো।